আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে দ্বিতীয় অধ্যায়ের কন্টেন্ট ফর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা যে কন্টেন্ট সমূহ ব্যবহার করি সেই কন্টেন্টের কিছু প্রকারভেদ। মেনশন দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ মেনশন দ্য ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট। বিভিন্ন ধরনের কন্টেন্ট সম্পর্কে আলোচনা করব। তারপর টেক্সট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স কন্টেন্ট সম্পর্কে আলোচনা। তাছাড়া কন্টেন্ট তৈরি করার জন্য বিভিন্ন কৌশল এবং টুলস সম্পর্কে আলোচনা। বলা যায় আজকের ক্লাসটা হচ্ছে কন্টেন্ট সম্পর্কিত বিষয়। কন্টেন্ট কি আমরা সবাই জানি, কন্টেন্ট হচ্ছে কোনো লেখা, কোনো ডিজিটাল মাধ্যম, যেমন সেটা টেক্সট হতে পারে, সেটা ইমেজ হতে পারে, সেটা ভিডিও হতে পারে, সেটা কোনো ইনফোগ্রাফিক্স হতে পারে। এইসব বিষয় সে কন্টেন্ট বলা হয়। কিন্তু কন্টেন্ট কেন বলা হয়? কারণ এই বিষয়গুলোর মাধ্যমে কোনো একটা মেসেজকে ট্রান্সফর্ম করা হয়, কোনো একটা নলেজকে শেয়ার করা হয়, সেই জন্য এটি হলো কন্টেন্ট। প্রত্যেকটা কন্টেন্টের মূল একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। ইম্পর্টেন্স অফ কন্টেন্ট, কন্টেন্টের গুরুত্ব একটি, সেটা হচ্ছে আমাদের যে কোনো পণ্যের বিজ্ঞাপন কাস্টমার কাছে পৌঁছানো, যে কোনো একটা মূল মেসেজ বা এখানে বলা হচ্ছে মূল বার্তা অন্য পৌঁছানো। মূলত সেই বার্তা যে কোনো ধরনের বার্তা হতে পারে, সেটা কোনো ব্যবসায়িক বার্তা হতে পারে, সেটা কোনো জনসচেতনমূলক বার্তা হতে পারে। যে কোনো বিষয়ে কন্টেন্ট, আমরা প্রত্যেকটা কন্টেন্টে একটা মূল মেসেজ বা বার্তা থাকে। কন্টেন্টের টার্গেটের অডিয়েন্স থাকে, আমরা কাদের মনোযোগ আকর্ষণের জন্য কন্টেন্টটা তৈরি করতেছি, সেইটাই তারাই হলো আমাদের টার্গেটেড অডিয়েন্স। যেমন আমি এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতেছি আমার শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য, তাহলে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা। তাহলে গ্রাহকের আগ্রহের সৃষ্টি হয় কন্টেন্টের মাধ্যমে। কন্টেন্টের গুরুত্ব রয়েছে, কন্টেন্ট ব্যবহার করে গ্রাহক ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবং বিশ্বাস তৈরি হয় যে কোনো বিষয়ের উপর। যেমন আমরা যখন টিভিতে কোনো বিজ্ঞাপন দেখে আসলে অনেক প্রোডাক্ট সম্পর্কে আমরা জেনে যাই এবং প্রোডাক্টটা কেনার জন্য আমাদের আগ্রহ প্রকাশ হয়। আবার অনেক সময় দেখি ফেসবুকের ভিডিওতে সবসময় একটা বিষয়েরই, একটা জিনিসেরই ভিডিও আসতে থাকে, তখন আমরা ওই জিনিসটা কেনার জন্য আগ্রহ প্রকাশ হয়। সাধারণত এই যে আগ্রহ প্রকাশ হয়, এটাও কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু হয়। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমরা কন্টেন্ট ব্যবহার করি। কন্টেন্ট ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে র্যাঙ্কিং করা হয়, সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা যায়, এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা যায়। কন্টেন্টের মাধ্যমে এঙ্গেজমেন্টও বৃদ্ধি করা যায়। এঙ্গেজমেন্ট বলতে বোঝাচ্ছে যে গ্রাহক এবং বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা। তাছাড়া সোশ্যাল মিডিয়া, ব্লগ পোস্ট ইত্যাদিতে যে ব্যবহারকারী তাদের সাথে যে সম্পর্ক তৈরি, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। বিক্রয় বৃদ্ধি হয়, বিক্রয় বৃদ্ধি হবে অবশ্যই। কন্টেন্ট যদি ভালো কন্টেন্ট যদি কেউ তৈরি করতে পারে, ভিডিও কন্টেন্ট যদি কেউ তৈরি করে, অডিও কন্টেন্ট তৈরি করে, বা টেক্সট কন্টেন্ট তৈরি করে কোনো বিষয় নিয়ে, তাহলে অবশ্যই তার বিক্রয় বৃদ্ধি হবে। অথেন্টিক এবং ইন্টারেক্টিভ ব্র্যান্ড কন্টেন্ট তৈরি হবে যদি তার একটি ওই ধরনের ফিডব্যাক বা গ্রাহকের ফিডব্যাক নিয়ে পরামর্শ উৎসাহিত করে, তাহলে দেখা যাবে সুন্দর একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি হতে পারে। তাছাড়া শিক্ষা ও তথ্য প্রদানের ক্ষেত্রেও আমাদের কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আমি এই যে শিক্ষার জন্য এই কন্টেন্টটা তৈরি করতেছি, সুতরাং এটা গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য, বিশ্বস্ততা তৈরির জন্য ও কন্টেন্ট তৈরি গুরুত্বপূর্ণ। তাহলে এগুলোই হচ্ছে কন্টেন্টের কন্টেন্ট কি ধরনের কন্টেন্ট আসলে আমাদের আছে। কন্টেন্টের গুরুত্ব ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কন্টেন্টের গুরুত্ব হচ্ছে এই বিষয়গুলো। আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, যেমন আমরা আগেই দেখে ফেলেছি যে আমাদের টেক্সট কন্টেন্ট আছে, ইমেজ কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে, অডিও কন্টেন্ট আছে। আসলে আমাদেরকে প্রত্যেকটা প্ল্যাটফর্ম এবং টার্গেটেড অডিয়েন্স চিন্তা করে এই কন্টেন্ট গুলো ডিজাইন করতে হয়। এখানে কন্টেন্টের বিভিন্ন ধরনও রয়েছে, যেমন ব্লগ পোস্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে। ব্লগ পোস্ট যেমনটা, যে পোস্টগুলোতে আমরা কোনো ধরনের শিক্ষামূলক, বিনোদনমূলক লেখালেখি, যেমন আমার একটা ব্লগ পোস্ট আছে যে riyajiruhaib.com, সেই ব্লগ পোস্টে আবার বিভিন্ন ধরনের
ব্লগ রয়েছে, ভিডিও কন্টেন্ট আছে, ইনফোগ্রাফিক্স আছে। ইনফোগ্রাফিক্স হচ্ছে যে গ্রাফিক্স এর মধ্যে তথ্য আছে, পরিসংখ্যান আছে বা ডেটাকে ভিজুয়াল ফর্মে রূপান্তর করা। আমরা দেখি যে 2024 সালে কেমন ছিল, 2025 সালে কেমন ছিল, 2023 সালে কেমন ছিল, ডিফারেন্স দেখি অনেক সময় কোনো একটা গ্রাফের মাধ্যমে। এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স, এগুলোকে বলা হয় ইনফোগ্রাফিক। জটিল তথ্য সহজভাবে আসলে উপস্থাপন হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি, ফেসবুকে অনেক সময় অনেকে পোস্ট করে, বর্তমানে গরমের দিন, গরমের ফ্যানের জন্য অনেকে পোস্ট করতেছে, বা অন্যান্য ঈদের সময় পাঞ্জাবি নিয়ে পোস্ট করতেছে, অন্যান্য বিষয় নিয়ে পোস্ট করতেছে, কাপড় চোপড় নিয়ে পোস্ট করে। ফেসবুকে অনেক সময় শাড়ি বিক্রি করে, অনেকে আদার্স বিক্রি করে, বিভিন্ন ধরনের ঘড়ি বিক্রি করে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করে। সোশ্যাল মিডিয়া যেমন লিঙ্কডইন ইত্যাদিতে বিভিন্ন ছবি শেয়ার করে, সেই ছবির মাধ্যমে আবার তার ওয়েবসাইটে চলে যায়, এমনি ভাবে তৈরি করে। যেমন আমার এইখানে যদি আমি কোনো একটা বিষয় শেয়ার করি, তার মাধ্যমে আমি আমার ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ধরনের বিষয়টা আসলে। ইমেইল কন্টেন্ট আছে, ইমেইলের মাধ্যমে আসলে একজন গ্রাহকদেরকে কাছে তথ্য পৌঁছে দেওয়া। আমরা ইমেইলে নিয়মিত অফার পাই বিভিন্ন ধরনের। তারপর আছে পোডকাস্ট আছে, অডিও কন্টেন্টের মাধ্যমে যদি কোনো তথ্য আদান প্রদান করা হয়। সাধারণত দেখি যে গানের যে অডিওগুলো আছে, সেই অডিওগুলোর মাঝখানে অন্য একটা বিষয়ের প্রচারণা চালিয়ে যায়, বলে যে হ্যাঁ আমাদের এটার জন্য ওনারা হচ্ছে আমাদেরকে এটা স্পন্সরশিপ করেছে, অথবা অনেক সময় অন্য কোনো বিজ্ঞাপনই সরাসরি চালিয়ে দেয়। ওয়েবনিয়ার আছে, ওয়েবনিয়ার হচ্ছে কোনো একটা সেমিনার আয়োজন করার মাধ্যমে যদি আমরা কোনো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করি, অনলাইন কুইজ করার মাধ্যমে, সার্ভে করার মাধ্যমে করা হতে পারে। ইবুক বা ডিজিটাল ফরম্যাটে কোনো একটা গাইড প্রকাশ করলো, সেই গাইডে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করলো, বা গাইডের এক পাশে সেই বিষয়টা সম্পর্কে কোনো একটা অ্যাড রাখলো। মানুষজন সেই ইবুক পড়ার জন্য ডাউনলোড করলো, কিন্তু সে জেনে গেল যে এটা কোন পেজ থেকে এসেছে, কোন গ্রুপ থেকে এসেছে, কাদের মাধ্যমে এসেছে, কাদের কোনো প্রোডাক্ট আছে, সেই ধরনের আছে। যেমন আমরা দেখি বিভিন্ন বইয়ের বিজ্ঞাপনগুলোতে এই ধরনের কাজ করে, তারা বইয়ের কয়েকটা পেজ দিয়ে অন্য পেজগুলোকে রেখে দেয়। কেস স্টাডি আছে, টেমপ্লেট আছে। টেমপ্লেট মানে হচ্ছে আগে থেকে কোনো কিছু ডিজাইন করে রাখা, যে ডিজাইনটা মডিফাই করে ব্যবহার করা যায়, সরাসরি নতুন করে কোনো ডিজাইনের দরকার হয় না। প্রোডাক্টের রিভিউ আছে, যেমন গ্রাহক বা প্রভাবশালী ব্যক্তিরা পণ্য বা সেবা নিয়ে তাদের যে মতামতটা প্রকাশ করে, সেটা যদি নতুন গ্রাহক দেখে, যদি সবাই ভালো বলে, তাহলে অন্য একজন সেই প্রোডাক্টটার জন্য কেনার জন্য আগ্রহী হয়ে ওঠে। এটি হচ্ছে প্রোডাক্ট রিভিউ। তাছাড়া কাস্টমার টেস্টিমোনিয়ালে মতামত শেয়ার করে যে হ্যাঁ এই প্রোডাক্টটা কি ভালো পেয়েছি কিনা, প্রোডাক্টটা কেমন পেয়েছি, এই ধরনের মতামত শেয়ার করে। তৃতীয় হচ্ছে ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স কন্টেন্টের বিস্তারিত বর্ণনা। টেক্সট সাধারণত কি, যেটি শুধুমাত্র মেসেজ প্রদান করে। এটি একটি মৌলিক কন্টেন্ট ফর্ম, যেখানে শুধুমাত্র আসলে লেখাগুলো থাকে, যেমন ব্লগ থাকে, ইমেল থাকে, ওয়েবসাইটের কপি থাকে। যেমন আমার এখানে এইগুলো হলো বিভিন্ন ধরনের টেক্সট বেস কন্টেন্ট। এখানে বিভিন্ন ধরনের জাস্ট টেক্সট আছে, ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে, নেটবুক সম্পর্কে কিছু দিয়েছি। এগুলো জাস্ট হচ্ছে কিছু তথ্য, ইনফরমেশন আছে এখানে জাস্ট। এটা তাহলে একটা টেক্সট বেস কন্টেন্ট হলো। তারপরে হচ্ছে এই টেক্সট বেস কন্টেন্ট আসলে এসইও তে সাহায্য করে। এসইও তে সাহায্য অনেকভাবে করে, আমরা হাতে কলমে দেখব কিভাবে এসইও তে আমরা কিওয়ার্ড সমূহ ব্যবহার করি, কিভাবে আমরা কোনো একটা টেক্সট বেস কন্টেন্ট লিখতে হলে সেই টেক্সট বেস কন্টেন্টে আমরা কিভাবে ব্যবহার করি, কিভাবে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করি, H1, H2, H3 ইত্যাদি হেডিং ব্যবহার করি। তারপরে বিস্তারিত তথ্য বা গল্প বলার জন্য হচ্ছে টেক্সট বেস যে কন্টেন্ট, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্লগ পোস্ট, ওয়েবসাইটের কন্টেন্ট, নিউজ লেটার, মিডিয়া পোস্ট, এগুলো হলো টেক্সট বেস কন্টেন্টের উদাহরণ। ইমেজ কন্টেন্ট রয়েছে। ইমেজ কন্টেন্ট আমরা সবাই জানি, কোনো একটা ছবিতে আসলে কি ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করে, এই দৃশ্যমানতার মাধ্যমে কোনো না কোনো একটা বার্তা পৌঁছে দেয়। এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিশেষ করে ফেসবুক, এই ধরনের যে ইমেজ কন্টেন্ট সমূহ আমরা আমাদের অনেক সময়
টেক্সট বেস যে কন্টেন্ট সেটা পড়ার সময় থাকে না, আমরা ইমেজ বেস যে কন্টেন্ট সেটাই আমরা সবচেয়ে বেশি পড়ি। প্রোডাক্টের ছবি, বিজ্ঞাপনের ব্যানার, ইনফোগ্রাফিক ডিজাইন ইত্যাদি রয়েছে। ভিডিও কন্টেন্ট হচ্ছে যেমন আমি ভিডিও কন্টেন্ট ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি শিক্ষার্থীদের শেখানোর জন্য। আবার অনেকে ভিডিও ডেমনস্ট্রেশন তৈরি করতে পারে, যে কোনো একটা প্রোডাক্টের আনবক্সিং ভিডিও তৈরি করতে পারে, কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে সে রিভিউ দিতে পারে, কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, এগুলো সবগুলো হয়তো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারে। যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে এই ধরনের কন্টেন্ট গুলো তারা আপলোড করতে পারে। ভিডিও দেখে দ্রুত বার্তা বা তথ্য সংগ্রহ করতে পারে। গ্রাহকদের কাছে বিষয়টি যেহেতু ভিডিও, সেটা খুব সহজেই এটা আসলে প্রকাশ পায়। যেমন টিউটোরিয়ালের ভিডিও হতে পারে, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন ভিডিও হতে পারে, ব্র্যান্ড প্রমোশন ভিডিও হতে পারে, লাইভ স্ট্রিমিং ভিডিও হতে পারে। এগুলো হলো ভিডিও কন্টেন্ট। ইনফোগ্রাফিক কন্টেন্ট আগেই তো বলেছি যে এখানে কোনো ইনফরমেশন থাকে, যেমন গ্রাফ থাকে, চার্ট থাকে, ছবি ব্যবহার করা থাকে। কোনো একটা বিষয়ে তথ্যকে কি করা যায়, জটিল তথ্যকে সহজে উপস্থাপন করা যায় এবং এটি শেয়ারযোগ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত করা যেতে পারে। ডেটা বা পরিসংখ্যান থাকে, বিভিন্ন ধরনের তাপ উপস্থাপন করা হয়। এখন আমরা যে কন্টেন্টটা তৈরি করব, সেই কন্টেন্টের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বা কৌশল আছে। কোন কৌশলে আমরা আসলে তৈরি করব? আমাদের প্রধান কিছু কৌশল এবং টুলস বলা আছে। কৌশল হচ্ছে যেমন আমাদের টায়ার্ড কন্টেন্ট স্ট্র্যাটেজি, টপ অফ দ্য ফানেলের টপটা কি থাকে, যেমন সচেতনতা তৈরি করা, কোন একটা বিষয় সম্পর্কে মানুষকে জানানো, ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা, আগ্রহ বিবেচনা করা, যেমন কেস স্টাডি করা, ইবুক করা, ওয়েবিনার করা। তারপরের বিষয় থাকে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করা, কাস্টমার করা। প্রথমটা আসলে জাস্ট ইনফরমেশনটা পৌঁছানো। দ্বিতীয় হচ্ছে সেই ইনফরমেশনটা দিয়ে কোনো একটা বিষয় আগ্রহী করে তোলা। মানে যেমন আমি প্রথমে জাস্ট বললাম যে হ্যাঁ, আমার কাছে এই কলমটা আছে, এই কলমটা খুবই ভালো, এটা এইভাবে লেখা যায়, এটা দিয়ে টানা 10 ঘন্টা লেখা যায়, অনেক কিছু বললাম। সেই তথ্যটা যে আমি তাকে দিলাম সেটি হচ্ছে টপ লেভেলে থাকবে। দ্বিতীয় ধাপে আমি বললাম যে আপনারা কি কেউ এই কলমটা কিনতে চান? সেটা হচ্ছে কেউ না কেউ অবশ্যই কিনতে চাইলো, সে আগ্রহ আসলো, এটা হচ্ছে মিডল। এখন আমি তৃতীয় ধাপে বললাম বটম অফ দ্য ফানেলের ক্ষেত্রে বললাম যে আপনারা অনেকে কলমটা কিনেছিল, তারা কেনার পরে কি ধরনের সেবাটা পেয়েছে, কলমটা কি আসলে আমি যতটুকু বলেছি ততটুকু পরিমাণ কালি ছিল কিনা, সুন্দর ছিল কিনা, হাতের কলমের যে লেখা, অন্যান্য বিষয় তারা একটা তারা একটা এটা সম্পর্কে কিছু একটা ডেমনস্ট্রেশন দিল, অথবা তারা বলল যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো ছিল, এতটুকুই। এটা হচ্ছে বটম। টপে জাস্ট ইনফরমেশন পৌঁছানো, দ্বিতীয় মিডলে ইনফরমেশনটা দিয়ে কাউকে আগ্রহী করে তোলা, এবং বটমের ক্ষেত্রে জাস্ট ইনফরমেশনের উপর ভিত্তি করে যে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা প্রমোশন করা। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন এসইওর যে কৌশল সমূহ আছে, সেই কৌশল সমূহ। স্ট্র্যাটেজি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে অবশ্যই সার্চ ইঞ্জিন বা অপটিমাইজ কৌশলগুলো মেনে চলতে হবে। যদি না মানি তাহলে কোনো কাজেই আসবে না। যাতে আমাদের কন্টেন্টটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করে, সেই জন্য আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে, লিঙ্কিং করে দিতে হবে, অন্য একটা বিষয়ের সাথে অন পেজ করে দিতে হবে। লিঙ্কিং বলতে বোঝাচ্ছি যে ধরে নিলাম আমি এই যে ভিডিওটা তৈরি করতেছি, এখন আমার যে ব্লগ আছে রিয়াজের ভাই, সেখানে আমি ঠিক বিষয়টা নিয়ে কথা বললাম। এখন এই বিষয়ের এখানে আমি যদি একটা লিঙ্ক তৈরি করে দিই ইউটিউবের যে আমার চ্যানেলের সাথে, তাহলে যে কেউ এখান থেকে ক্লিক করে ইউটিউবে চলে যেতে পারবে। যার ফলে কিন্তু আমার এই ব্লগ পোস্টটা যেমন সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং বেশি হবে, তেমনি ভাবে আমার আবার ইউটিউবে অনেক বেশি ভিউয়ার পেয়ে যাব। এটি হলো আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজড বিষয়টা, লিঙ্কিং বিষয়টা। তারপর অন পেজ অপটিমাইজেশন মানে হচ্ছে পেজের মধ্যেই আমরা হেডিং করব, কত দিব, লিঙ্ক কিওয়ার্ড কেমন দিব, তাদের ডেনসিটি কেমন থাকবে, কিওয়ার্ড গুলো ডিফিকাল্টি কত থাকবে, কেমন থাকবে। ডিফিকাল্টি বলতে বোঝাচ্ছে কিওয়ার্ডটা র্যাঙ্ক জটিল। তাছাড়া আছে যে সার্চ ভলিউম, কিওয়ার্ডের যে সার্চ ভলিউম আছে, সে সার্চ ভলিউম কেমন, এগুলো বিষয়গুলো নিয়ে বিবেচনা করার মাধ্যমে আমরা যখন কোনো একটা কন্টেন্ট তৈরি করব, সে এসইও ফ্রেন্ডলি। কন্টেন্ট পিলার ও ক্লাস্টার কৌশল। কন্টেন্টকে আসলে বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত করা, মূলত কন্টেন্টের সাথে বিভিন্ন ধরনের লিঙ্ক সংযুক্ত করা। এই লিঙ্ক যা ছোট ছোট বিষয়বস্তুর কি করা, লিঙ্ক প্রদান করা। যেমন আমার এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন ইমেজের কথা আছে,
টেক্সটের কথা আছে, ভিডিওর কথা আছে। যদি আমি ইমেজের সাথে একটা ইমেজের এক্সাম্পল সংযুক্ত করে দিই, ঠিক তেমনি ভাবে বিষয়টা এরকম। ব্র্যান্ড ভয়েস ও স্টাইল গাইড, কন্টেন্টের নির্দিষ্ট ব্র্যান্ড ভয়েস বা টোন বজায় রাখা, ফর্মাল করা, ফ্রেন্ডলি করা, জিনিসটাকে ইজি করা। আসলে বিষয়টা হচ্ছে ইজি করা, ইজিলি যাতে সবাই বুঝতে পারে। প্রতিযোগিতার যে বিশ্লেষণ সেটা তৈরি করা। কন্টেন্ট তৈরি করার আগে আমাকে চিন্তা করতে হবে আমার মতো কন্টেন্ট আরো কতজন তৈরি করে, তাদের চেয়ে ভালো কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে। যদি তাদের চেয়ে ভালো কন্টেন্ট তৈরি না করি, মার্কেট আমার কন্টেন্টটাকে খাবে না, মার্কেটে আমার আমি প্রতিযোগিতা টিকতে পারবো না। কাস্টমার কি পছন্দ করে সেই পছন্দের কন্টেন্টটা আমাকে তৈরি করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বিভিন্ন ধরনের টুলস আছে, যেমন ক্যানভা আছে। ক্যানভা দিয়ে সাধারণত আমরা কোনো একটা ডিজাইন তৈরি করি, গ্রাফিক ডিজাইন তৈরি করি। অ্যাডোবি স্পার্ক, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের জন্য টুলস আছে। এইগুলো দিয়ে আমরা টুলস তৈরি করি। গ্রামারলি দিয়ে গ্রামার চেক করি, কন্টেন্টের যে গ্রামার, সেই স্পেলিং ঠিক আছে কিনা, স্টাইল ঠিক আছে কিনা, সেই বিষয়টা চেক করি। তাছাড়া আছে বালসামো, এটি হচ্ছে একটা কন্টেন্টের রিসার্চ টুল, যেটি কন্টেন্টের কোনো বিষয়ের উপর ডেটা প্রদান করে এবং কন্টেন্টকে আরো কার্যকর করে। তাছাড়া আছে ট্রিলো। ট্রিলো হচ্ছে একটা টাস্ক ম্যানেজমেন্ট টুল, যা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে সহায়তা করে। কন্টেন্টের যে পরিকল্পনা, প্রকিউশন প্রক্রিয়া, কন্টেন্টের মোটামুটি বলতে গেলে কন্টেন্টটা কেমন হবে ফার্স্ট টু লাস্ট, সে ধারণা দেয় আর কি। কিছু এআই টুলস, এই বিষয়গুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল। তাছাড়া আরো অনেকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আছে, এই টুলগুলো আমরা ব্যবহার করতে পারি। সুতরাং আজকে চ্যাপ্টার 2 শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।